নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা হচ্ছে বাংলা জেটেড বা জেটেড বাংলা ক্লাস জীবন স্মৃতি পিতৃদেব বলে যে প্রবন্ধ রয়েছে তার উপরেই। এর পূর্বে আরেকটা ভিডিও আপলোড করা হয়েছে, যদি আপনারা সে ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওটা দেখে নেবেন, কেননা এই ভিডিওটা বোঝার জন্য এই এর পূর্বের ভিডিওটা দেখা অন্তত প্রয়োজন। আর আপনারা যদি জেটেড প্রিপারেশন করছেন তাহলে আমি বলবো যে আমার যে বাকি ভিডিওগুলো রয়েছে এর পূর্বে আরও 14টা ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের পুরো সিলেবাসটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের যে টপিক সে টপিক্সে আসা যাক। ঠিক আছে, তো এর পূর্বের ভিডিওতে এই পিতৃদেব প্রবন্ধের আমি সারসংক্ষেপণ হালকা করে বলে দিয়েছিলাম। ঠিক আছে, অতটা ভালো হয়নি মোটামুটি, তবুও চেষ্টা করেছিলাম। আর এর থেকেই প্রশ্নোত্তর যেগুলো হবে সেগুলোর উপর আলোচনা করেছিলাম। তারপরে আমি বলেছিলাম এইটা যে এর এমসিকিউ টাইপ পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তো সেটা নিয়ে আজকে এসেছি। ঠিক আছে, তো তার পূর্বে বলবো, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আরও জেটেটের নতুন নতুন ভিডিও পেতে সব থেকে আগে। আর এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ওনাদেরকে যারা জেটেট সহায়ক আচার্যর প্রিপারেশন করছে ঝাড়খণ্ডে। ঠিক আছে, কেননা এই ভিডিও এই যে এত পরিশ্রম করে বানানো হচ্ছে সেটা শুধু আপনাদের জন্য। এই যে এত কোশ্চেন টাইপিং করতে হচ্ছে প্রতিদিন, তারপর ভিডিও বানাতে হচ্ছে, ডাটা খরচ আছে, সময় খরচ আছে। যদিও আমার একদমই সময় নাই বললেই হয়, কেননা আমার বিভিন্ন রকমের অন্য অন্য যে টিউশনগুলো রয়েছে, গ্র্যাজুয়েশনে রয়েছে, পিজি রয়েছে, তারপরে এই যে নিচ লেভেলে যে ছেলেগুলো আছে 9-10-এ, তাদের সবারই পরীক্ষা রয়েছে, তবুও আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসা হয়। তো এর যেটা পূর্বের ভিডিও সেখানে আমরা এই 25 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে আর কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আলোচনা করে আর তারপরে আমরা এমসিকিউ যাব। ঠিক আছে, তো এখানে যে 26 নম্বরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে, যে ঔপন্যাসিক চার্লস ডিকসনের জন্ম মৃত্যু সাল কত সালে। তোর জন্ম হয়েছিল 1812 আর মৃত্যু হয়েছিল 1870-এ। এরপরে যেটা ঔপন্যাসিক চার্লস ডিকসনের বিখ্যাত রচনা কোনগুলি, তো সেগুলোর মধ্যে হচ্ছে এটা আর এটা। যেটা এইখানে বলা হয়েছে যে ওর বিখ্যাত রচনার মধ্যে একটাই রয়েছে, তো পিকউইক পেপারস বলে যেটা আছে সেটা হচ্ছে ওর। আর তার সাথে আরেকটা রয়েছে এখানে যেটা লেখা রয়েছে যে এ টলি টু সিটিজ। ঠিক আছে, ডিভাইড করফাইডাই, তো এটা রয়েছে। ঠিক আছে, এই দুটোই রয়েছে। আর ওর সম্পর্কে আর কিছু এখানে করা, তো সাধারণত ওই প্রশ্নগুলো হবে না। ঠিক আছে, তবু এখান থেকে নেওয়া হয়েছে। আর কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়, এটা মানে এই ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানকারির জন্যে অনেকটা ইম্পর্টেন্ট। 1800 সময় হয় ফোর্ট উইলিয়াম কলেজ, কেননা এর বাংলা সাহিত্যের সাথে অনেক বড় যোগদান রয়েছে, এই জন্য এই প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের কৃতপক্ষে উদ্যোগী কে কে ছিলেন, তো ওই সময় কারা কে মানে ওখানে কর্মরত ছিলেন বা কাদেরকে দেওয়া হয়েছিল, তো এখানে যাদেরকে দেওয়া হয়েছিল সে হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজ কৃতপক্ষের উদ্যোগের অনেক বাংলা গ্রন্থ মানে ওখানে মানে কি বলবো যে মুদ্রিত হয় মানে প্রকাশিত হয়। ঠিক আছে, যেমন বিদ্যুৎ দুষ্প বাংলা গ্রন্থ মুদ্রিত হয়েছিল। তার সাথে সাথে এই যে গীত গোবিন্দ কি, ঠিক আছে, তো গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের রচিত সংস্কৃত ভাষায় অনবদ্য গীতিকাব্য। তো এই যে জয়দেব সম্পর্কে যদি আরও বেশি কিছু জানতে পারে মানে জানার প্রয়োজন থাকে, তাহলে আপনারা গুগল করে বা জয়দেবের গীত গোবিন্দ নিয়ে বা বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য যে কোনো রাইটার নিয়ে পড়লেই গীত গোবিন্দ সম্পর্কে বা জয়দেব সম্পর্কে জেনে যাবেন। তো বেশি জানার প্রয়োজন নেই, তবুও এখানে প্রশ্ন 2-4টা নিয়ে আছে। জন্ম কোথায় হয়েছিল, তো কেন্দুবিল্ল গ্রামে হয়েছিল বা কেন্দুলি গ্রামে জয়দেবের জন্ম হয়েছিল। জয়দেব কে ছিলেন না, জয়দেব লক্ষণ সেনের সভাপতি ছিলেন। সেই সময় বাংলা সাহিত্যর সবেমাত্র মানে উৎপত্তি হতেছিল। আর জয়দেব বা জয়দেবের মা বাবা এবং স্ত্রী কে ছিলেন, তো ভোজদেব আর বামাদেবী ছিলেন, আর তার স্ত্রীর নাম পদ্মাবতী ছিল। এগুলো সব বাংলা সাহিত্য থেকেই নেওয়া হয়েছে, তো বাংলা সাহিত্যে এগুলো সব কিছু দেওয়া আছে। আর
কী অবলম্বনে গীত গোবিন্দ রচিত? তো রাধাকৃষ্ণের যে বৃন্দাবন লীলা সেই সব সম্পর্কে রচিত ছিল। এরপরে আরও প্রশ্ন দেওয়া হয়েছে যে গীত গোবিন্দ কাব্যের লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ভারী একটি সৌন্দর্য উদ্রেক ছিল। তো এটা ওইখানে মূল পাঠে দেয়া হয়েছে যে গীত গোবিন্দ কাব্যের নিভৃত কুঞ্জে গৃহীত গয়াতা নিশি রসিহ লীলাহ বসন্ত, এই লাইনটি রবীন্দ্রনাথের মনে ভারী একটি সৌন্দর্য উদ্রেক করেছিল। এরপরে আর একটু বলা হয়েছে যে ওখানেই উল্লেখ আছে কুমার সম্ভব কি। তো দেখুন, এইরকম টাইপের প্রশ্নর উত্তর জানতে হলে হয়তো যারা কোনো দিন বাংলা সাহিত্য পড়েনি, সাধারণত যারা এখানে শিক্ষক রয়েছে তারা সবাই, এটা বলবো না যে পড়াশোনা করেনি, পড়াশোনা করে, কিন্তু বাংলা সাহিত্যর ওদের তো প্রয়োজন হয়নি, তারা মাস্টার ডিগ্রিও করে সে অন্য অন্য বিষয় হয়তো বাংলা বিষয় করেনি। যারা করেছে তাদের জন্য কুমার সম্ভব কোনো ব্যাপারই নয়, আর যারা করেনি তাদের জন্য অনেক কিছু ব্যাপার। এই জন্যেই আমি বারবার বলি যে আমরা যেটা অনলাইন ক্লাস রেখেছি, ঠিক আছে, সেখানে যোগাযোগ করুন। এরকম বিভিন্ন রকমের প্রশ্নর উত্তর বা যেটা ইয়ার মূল আলোচনা, যেমন কুমার সম্ভব কি, এখানে আমি সরাসরি বলে দেবো ঠিক আছে যে এটা কালিদাসের রচিত, কিন্তু কুমার সম্ভব নিয়ে যে গল্প রয়েছে, এই কাব্য কী করে এলো, অনেক কিছু এর পেছনে এর উৎস বহুত কিছু রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ওই অফলাইন ক্লাসে বা অফলাইন নেই অনলাইন ক্লাসে আলোচনা করে থাকি। যদি ক্লাসটা নিতে ইচ্ছুক হই তো এর পূর্বের ভিডিও তো ডিটেলসে বলা রয়েছে। তো এটা হচ্ছে মহাকবি কালিদাসের রচিত, ঠিক আছে। এবারে কুমার সম্ভব কাব্যের কিসের কাহিনী আছে, ঠিক আছে। তো এই সব গল্পগুলো সব ওইখানে আলোচনা করা হয়েছে। যেমন কুমার সম্ভব কাব্যে যে হিমালয়ের গৃহে পার্বতীর জন্ম, আর শিব আরাধনায় মহাদেবের তপস্যা, আর মদন ভস্য তথা এই যে রতিবিলাপ, তার সাথে মহাদেব পার্বতীর বিবাহ, কার্তিকের জন্ম কাহিনী আছে। তো এইগুলো কী কী করে হয়েছে সেখানে সব ডিটেলস আলোচনা করা যায়। এখানে যদি আলোচনা করা হয়, ঠিক আছে, কুমার সম্ভবের সম্পর্কে, কালিদাস সম্পর্কে, তাহলে ভিডিওটা হয়তো প্রায় 1 ঘন্টার উপরেই হয়ে যাবে, ঠিক আছে। আর অতটা আমার এখানে ক্যাপাসিটি নেই যে আমি অত বড় ভিডিও একটা আপলোড দিতে পারি এখন ইউটিউবের মধ্যে, কেননা এখানে গ্রামের অঞ্চলে থাকার ফলে ডাটা পাওয়া যায়নি ঠিকঠাক, আপলোড দিতে অনেক সমস্যা হয়। তো কুমার সম্ভব কাব্যের কোন দুটি কথা রবীন্দ্রনাথের মন ভুলিয়ে দিয়েছিল? এখানে বলা হয়েছে যে কুমার সম্ভব কাব্যের এই যে মন্দাকিনী, নির্ঝর শিখর, এই যে কম্পিত এবং কম্পিত তদবে তবে দারু দুটি কথাই তাকে এরকম মানে রবীন্দ্রনাথকে মন ভুলিয়ে দিয়েছিল। তারপর পণ্ডিত মশাইকে, তো পণ্ডিত মশাই হচ্ছে এখানে যে রাম সর্বস্ব বিদ্যাভূষণ। আর পণ্ডিত মশাই কোন স্কুলের শিক্ষক ছিলেন? পণ্ডিত মশাই যে মিল্টো পলিটিন স্কুলের শিক্ষক ছিলেন, মিল্ট্রো পলিটিন ওয়ার্ড, ঠিক আছে। এটা মনে রাখবেন, একটু বিদেশি নাম, কেননা আগেকার সব নামগুলোই স্কুলের বিদেশিই ছিল, তখন ভারতবর্ষে পাঠশালা চলতো, এই জন্য নামগুলো এরকম হয়েছে। রাম সর্বস্ব বিদ্যাভূষণ কবে থেকে গৃহশিক্ষক নিযুক্তি হন? তো এখানে ওনাদের বাড়িতে তিনি গৃহশিক্ষক হিসাবে এই যে 1874 সালেই নিযুক্তি হয়েছিলেন। এরপরে বলা হয়েছে যে পণ্ডিত মশাইয়ের পূর্বের কে গৃহশিক্ষক নিযুক্ত ছিলেন, মানে পণ্ডিত মশাই আসার পূর্বে ওনাদের বাড়িতে, মানে কবি রবীন্দ্রনাথের বাড়িতে আরও কেউ শিক্ষক ছিল, তার নাম হচ্ছে যে হেরম্ব তত্ত্বরত্ন ছিলেন, সেই সময় শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। এরপরে আর লাস্ট প্রশ্ন নেওয়া হয়েছে যে হেরম্ব রত্ন মহাশয়ের পূর্বে কে গৃহশিক্ষক নিযুক্ত ছিলেন? তো সেটা হচ্ছে যে এখানে দেখো, পূর্বে হরিরাম ভট্টাচার্য গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। এরপরে আমরা আসবো সেই প্রশ্ন, যে প্রশ্নের জন্য তোমরা অপেক্ষা করছো, ঠিক আছে। তো এর পূর্বে যেটা আলোচনা করলে ওখান থেকেই আপনাদের অনেকগুলো মানে ডাউট বা প্রশ্নের আলোচনা দূর হয়ে যাবে। আর যদি
আমি বলবো। তবু যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে তাহলে নিশ্চয়ই ওই যে বাকি আরও যে 14টা ভিডিও আমি আপলোড করেছি সেগুলো হয়তো আপনাদের কাজের বা প্রয়োজনে আপনাদের যেটুকু প্রয়োজন সেটা হয়তো পূর্ণ করতে পারে, তো দেখে নেবেন ওইগুলো। আর এখানে যে প্রথম এমসিকিউটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমার জন্মের কয়েক বৎসর পূর্ব হইতে আমার পিতা প্রায় দেশ ভ্রমণে নিযুক্তি ছিলেন, তো এখানে পিতা হলেন। তো এই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি আপনারা সবাই জানেন যারাটুকু মূল টেক্সটটা পড়েছেন পিতৃদেবের, ঠিক আছে। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এখানে পিতা হলেন কে? তো কবির পিতার নাম আপনারা নিশ্চয়ই জানেন সবাই হয়তো, ঠিক আছে, যে দেবেন্দ্রনাথ ঠাকুর বটে। আর এটা যদি না জানেন তাহলে বলবো যে এখন সময় আছে, পড়াশুনো করুন, ঠিক আছে। সে আমাদের কাছে যে সমাদরটা পাইয়াছিল তার স্বয়ং রঞ্জিত সিংহের পক্ষ কম হইতো না। এখানে কার কথা বলা হয়েছে? তো এখানে দেখবেন ওই যেটা মূল পাঠ সেখানে এইরকম একটা নাম উল্লেখ করা আছে, ঠিক আছে, যেটা আমি এর পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি, লেনা সিং বলে। এরপরে এখানে নেওয়া হয়েছে যে লেনা সিং ছিলেন, মানে কে ছিলেন? বিহারি, পাঞ্জাবি, ঠিক আছে, তার সাথে উড়িয়া আছে আর বাঙালি আছে। তো আপনাদেরকে বলতে হবে যে এটা কে ছিলেন, ঠিক আছে। তো এই যে লেনা সিংয়ের কথা বলছি, ঠিক আছে, এই লেনা সিং 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? কোন অপশনটা হবে? উনি ছিলেন পাঞ্জাবি। এরপরে এইখানে একটা প্রশ্ন নেওয়া হয়েছে যে বউ ঠাকুরনির ঘরে একটা কাঁচ বরণে ঢাকা খেলার জাহাজ ছিল, বউ ঠাকুরনি হলেন। এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনাদেরকে কমেন্ট করে দিতে হবে। আপনারা অনেকজনেই ভিডিও দেখেন এটা আমি জানি, ঠিক আছে, যেহেতু ভিডিওটা আপনাদের জন্যই। তো কাদম্বরী দেবী, ঠিক আছে, কাদম্বিনী দেবী, কামিনী দেবী আর মৃণালিনী দেবী। তো এখানে কোনটার সঠিক উত্তর হবে আপনারা কমেন্ট করে দিবেন, তাহলে আমিও বুঝবো যে আপনারা হয়তো ভিডিওগুলো দেখছেন বা পড়াশোনা করছেন। না হলে যে ভিডিওতে ভিউজ আসছে সেগুলো কি অন্য কেউ দেখছে নাকি আপনারাই দেখছেন, তাহলে সেটা আমি বুঝতে পারবো, আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ আপনারা পড়াশোনা করছেন। মাঝে মাঝে এই পাঞ্জাবিকে চমৎকৃত করিয়া দিতেই পাঞ্জাবিটিকে, এখানে পাঞ্জাবিটাকে এখনই বলা হয়েছে, ঠিক আছে, যে এটা হচ্ছে লেনা সিং, ঠিক আছে, কেননা পাঞ্জাবিদের টাইটেল সিং লেখে বেশিরভাগই। তো মাঝে মাঝে এই পাঞ্জাবিকে চমৎকৃত করিয়ে দিতেন কি দিয়ে লেখক চমৎকৃত করতেন? এই যে চমৎকৃত করতেন এর পূর্বের প্রশ্নে বলা হলো 5 নম্বর প্রশ্নে, তো কি দিয়ে চমৎকৃত করতেন? পুতুল দিয়ে, খেলার জাহাজ দিয়ে, গান শুনিয়ে, বা আরও এখানে নেওয়া হয়েছে যে নাটক দেখিয়ে। তো এখানে খেলার জাহাজ দিয়ে তাকে চমৎকৃত করতেন, যেটা তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? কাদম্বরী দেবীর কাছ থেকেই পেয়েছিলেন, ঠিক আছে, তার ওই বউ ঠাকুরানীর কাছ থেকে। এই জন্য মার মনে অন্তত উদ্বেগ উপস্থিত হইয়াছিল। কি কথা শুনে হয়েছিল, ঠিক আছে। তো আপনাদের হয়তো মনে আছে মূল পাঠটা যে পড়ে থাকবেন যে তার পিতা, লেখকের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন হিমালয়ে যাত্রা করছিলেন বা ওখানে ছিলেন সেই সময় একটা সংকট এসে দেখা দিয়েছিল, ঠিক আছে। তো সেই সংকটটা কি টাইপের ছিল, তো আপনারা যদি পড়েছেন তাহলে নিশ্চয়ই বুঝবেন যে এখানে কোনটার কথা বলা আছে। তো 7 নম্বরে 1 নম্বর অপশনটা দেওয়া হয়েছে যে লেখক এর পিতার হিমালয় আটকে গেছেন, লেখকের পিতা বিপদের কথা শুনে, আর রাশিয়ার কৃতক ভারত আক্রমণের আশঙ্কার কথা শুনে, আর লেখকের পিতা তিব্বত যাত্রার সময় রাশিয়ান দুঃস্ব আক্রমণ করেন এ কথা শুনে। তো এখানে মূল পাঠে দেওয়া রয়েছে, দেখবে এই লাইনটা দেওয়া রয়েছে যে রাশিয়ার কৃতক মানে রাশিয়ার দ্বারা ভারতকে আক্রমণের আশঙ্কার কথা শুনে লেখকের মা, ঠিক আছে, এই কথাটা শুনেছিল আর তার মনে আশঙ্কা জেগেছিল। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মাতার উদ্বেগ বহন করিয়া পিতার কাছে সেই আমার প্রথম চিঠি লিখতে লেখক কার সাহায্য নিয়েছিলেন? তো এখানে কার সাহায্যে সে চিঠিটা লিখেছিলেন এটা আপনাদেরকে বলতে হবে। খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো, আপনাদের মূল টেক্সে দেওয়া আছে কিন্তু একটু
মানে কীভাবে পড়তে হবে সে বিষয়টা হয়তো আপনাদের যদি জানা আছে তাহলে নিশ্চয়ই এরকম প্রশ্নগুলো ধরতে পারবেন। তো ক নম্বর দিয়ে আছে, তারপরে গ নম্বর হয়ে গেছে, এটা টাইপিংয়ের মিস্টেকে হয়ে গেছে এরকম। তো আনন্দচন্দ্র ভট্টাচার্য বা বেচারাম চট্টোপাধ্যায় বা শ্রীকণ্ঠবাবু আর মহানন্দ মুসিন্দ, এইখানে মুন্সির বটে, মুসিন্দ নেই। তো এটার সঠিক উত্তর কোনটা হবে? এবারে যদি আপনারা মূল টেক্সট পড়ে থাকেন তো নিশ্চয়ই পারবেন। তো 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার এই যে যেটা সবার শেষে রয়েছে, ঠিক আছে, মহানন্দ মুন্সির সহায়তা নিয়ে তিনি পত্রটা লিখেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কে লেখকদের গ্রন্থের সংগৃহীত উপনিষদের মন্ত্রগুলি বিশুদ্ধ রীতিতে বারংবার আবৃত করেছিলেন? বিশুদ্ধ রীতিতে মানে ভুলভাল করে আর করেছিলেন। তো এখানে যে প্রশ্নটার উত্তর হবে, ঠিক আছে, এই যে এখানে দুটো অপশনেই নেই, ঠিক আছে, টাইপিংয়ে ওটা ভুল হয়ে গেছে। তো যেটা সঠিক উত্তর হবে সেটা রয়েছে এখানে, সেটা অন্য কোথাও চলে গেছে। তো তাই ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি যে আনন্দচন্দ্র ভট্টাচার্য, আর যেটা গ নম্বরে আছে বেচারাম চট্টোপাধ্যায়। তো এটা এর সঠিক উত্তর হবে, ঠিক আছে, 9টার এটার সঠিক উত্তর হবে। তো এরপরে যে প্রশ্ন রয়েছে আপনাদের 10 নম্বরে, ঠিক আছে, সেখানে প্রশ্ন রয়েছে যে ব্রহ্ম ধর্মগ্রন্থের গৃহীত উপনিষদ করার কারণ মন্ত্রগুলি বিশুদ্ধ রীতিতে বারংবার আবৃত্তি করতেন। তো এই যে এটার সঠিক উত্তর কোনটা হবে তাহলে? এর হচ্ছে ক নম্বরে যে ব্রহ্ম সমাজের অনুষ্ঠান ছিল, উপনিষদের অনুষ্ঠান ছিল, আর বিদ্যালয়ের পরীক্ষা ছিল। তো এখানে 10 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর, ঠিক আছে। তো এই উপনিষদের অনুষ্ঠান ছিল, সেখানেই বারবার এই বিশুদ্ধ রীতিতে আবৃত্তি হচ্ছিল। এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই আনন্দচন্দ্র ভট্টাচার্য বেদান্ত বাগীশ ছিলেন, কে ছিলেন ইনি, ঠিক আছে। তো 11 নম্বরের অপশন দেওয়া হয়েছে যে দেবেন্দ্রনাথের বন্ধু, আদি ব্রহ্ম সমাজের আচার্য সহক সম্পাদন, ঠাকুরবাড়ির পুরোহিত, ঠাকুরবাড়ির শিক্ষক। তো ইনি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে যে আদি ব্রহ্ম সমাজের সহকারী সম্পাদক ছিলেন, আচার্যের সহকারী সম্পাদক ছিলেন। এরপরে যথাসম্ভব প্রাচীন বৈদিক পদ্ধতি অনুসরণ করিয়া আমাদের উপনয়ন হইল। তো এখানে কতজনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই যে প্রশ্ন রয়েছে 12 নম্বরে, ঠিক আছে, এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? যে 12 নম্বরে যে প্রশ্ন দেওয়া রয়েছে তার সঠিক উত্তর দেখুন, এখানে 2 জন, 3 জন, 4 জন, 5 জন। যদি আপনারা মূল পাঠ পড়ে থাকেন তাহলে আপনাদের উত্তর দিতে এটা অসুবিধা হবে না যে 3 জন ছিল। এরপরে বলা হয়েছে যে কারা কেবলই বেদমন্ত্র উচ্চারণ করে বলে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ আগুনে আহুতি দান করে দিন কাটাতেন। তো এই যে 13 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে, এই 13 নম্বর যে প্রশ্ন আছে এর সঠিক উত্তর কোনটা হবে? ভীম অর্জুন, কৃষ্ণ বলরাম, আর আরেকটা রয়েছে যে এখানে সারধ্যতার সাংখ্যরব হবে, ঠিক আছে। তো এখানে স্পেলিংটা ভুল রয়েছে, অ্যাকচুয়ালি যদি বাংলাতে লেখা যায় তাহলে এরকম হবে না স্পেলিংটা, এটা টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তো ওটা সাংখ্যরব হবে। তো এর সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে। তো 13 নম্বরের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এই গ নম্বরেই হবে, ঠিক আছে, আহুতি দিতেন। তো এর স্পেলিংটা যেটা হবে সেটা আপনাদেরকে বলে রাখি, না হলে আপনাদের হয়তো কনফিউজ হয়ে যেতে পারে যে এর স্পেলিংটা তাহলে কি হবে। তো সাংখ্যরব স্পেলিং এরকম হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই আকার ইয় গৌল থাকতে পারে ওখানে প্রশ্নই, বা অন্য কোনো থাকতে পারে। মানে অ্যাকচুয়ালি কি বটে, সারদ্বত আর সাংখ্যরব বটে, এই দুটো কালিদাসের শকুন্তলা নাটকের চরিত্র বটে, কর্ণব মুনির প্রধান শিষ্য ছিলেন রায়। তারপরে বলা হয়েছে যে তাহার আনন্দ আবেগপূর্ণ ছন্দ উচ্চারণ আমার পক্ষে যথেষ্ট ছিল, তাহার বলতে কার কথা বলা হয়েছে এখানে? তো
তো 14 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা আছে যে 1 নম্বর যেমন দেওয়া আছে উপনিষদের মন্ত্র, মেঘদূত, বৈদিক মন্ত্র আর মেঘবেদ। তো এই 14 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মেঘদূত, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে ওল্ড কিউরিওসিটি শপ কার লেখা। তো এইখানে এর সঠিক উত্তর কোনটা হবে? উইলিয়াম শেক্সপিয়ার, চার্লস ডিকসন আর থমাস মোর আর চার্লস লেম। তো 15 নম্বরে যেটা রয়েছে তার সঠিক উত্তর হবে চার্লস ডিকসন। এরপরে 16 নম্বর যেটা রয়েছে, ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন রয়েছে যে বাংলা অক্ষরে ছাপা এখানে কার কথা বলা হয়েছে? বাংলা অক্ষরের ছাপা এখানে কার কথা বলা হয়েছে? তো কোনটা বাংলা অক্ষর ছাপা হয়েছিল এটা আপনাদেরকে বলতে হবে। মূল পাঠ পড়লে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা উত্তর হবে। ক, খ, গ আর ঘ রয়েছে, রামায়ণ, মহাভারত, গীত গোবিন্দ। তো 16 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে গীত গোবিন্দ কথা বলা আছে বাংলা অক্ষরে ছাপা। এরপরে সেই গীত গোবিন্দখানা যে কতবার কোথা থেকে প্রকাশিত হয় পড়িয়া তাহা বলিতে পারছি না বলছি। তো এইখানে 17 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আপনাদের যেমন রয়েছে যে শ্রীরামপুর মিশন থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। এখন একটা প্রশ্নই আমরা আলোচনা করলাম একটু পূর্বেই যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে হয়েছিল, বাকি অপশনগুলো দেখার প্রয়োজন নেই আর। তো নিভৃত নিকুঞ্জ গৃহ এই শ্লোকটি কোন গ্রন্থ থেকে? তো রামায়ণ থেকে, মহাভারত থেকে, গীত গোবিন্দ থেকে, উপনিষদ থেকে। তো দেখুন উপনিষদের কোনো কথা এখানে বলা হয়নি, ঠিক আছে, এই প্রবন্ধর মধ্যে, পিতৃদেব প্রবন্ধর মধ্যে, তাহলে এটা হবেই না। এরপরে ক, খ, গ বেঁচে রইল। যদি আপনারা পড়েছেন তো উত্তর দিতে পারবেন নিশ্চয়ই, কমেন্ট করে দেন, ঠিক আছে। বা আপনারা যদি কমেন্টটা ঠিকঠাক করেন তাহলে আমি সেটাতে পিন করে দেবো যাতে আপনাদের বুঝতে সমস্যা হয় না, ঠিক আছে। তো 18 নম্বর প্রশ্ন আপনাদের উপর রইল যে সঠিক উত্তর কোনটা হবে। এরপরে গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা, ঠিক আছে। তো এখানে কৃত্তিবাস, বাল্মীকি, জয়দেব আর কালীপ্রসন্ন সিং। এর উত্তর আপনারা দিবেন, ঠিক আছে, একটু আগেই আলোচনা করেছি। এরপরে রইল যে এই শ্লোকটি পড়িয়া একদিন মনের ভিতরটা ভারী মাতাইয়া উঠিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? মানে কোন শ্লোকটা পড়েছিল? রামায়ণ থেকে, মহাভারত থেকে, গীত গোবিন্দ থেকে, কুমার সম্ভব থেকে। তো 20 নম্বরে যেটা প্রশ্ন উত্তর হবে সেটা হবে কুমার সম্ভব থেকে, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা আছে যে মন্দাকিনী নির্ঝর সিংকরণ এই শ্লোকটি কোথায় হয়েছে, ঠিক আছে। তো 21 নম্বরে যেটা প্রশ্নের উত্তর হবে যেমন রামায়ণ, মহাভারত, গীত গোবিন্দ বা কুমার সম্ভব। তো এখানে মূল টেক্সের মধ্যে দেওয়া রয়েছে দেখবে কুমার সম্ভবের ঘরে। এরপরে মন্দাকিনী নির্ঝরিণী শঙ্করিণী এই শ্লোকটি কুমার সম্ভব কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? তো এরকম প্রশ্নগুলোর উত্তর কিন্তু কুমার সম্ভব না পড়ে থাকলে মনে রাখা খুব কঠিন, ঠিক আছে। তবু এখানে বলে দেওয়া আছে যে ওখানে, যদিও এটা উল্লেখ নেই মূল পাঠের মধ্যে। তো এই যে যেমন ক নম্বর রয়েছে প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, চতুর্থ স্বর্গ। তো 22 নম্বর হবে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে এটা। এরপরে আছে যে যখন পণ্ডিত মশাই সবটার মানে বুঝাইয়া দিলেন তখন মন খারাপ হইয়া গেল, পণ্ডিত মশাই হলেন। তো এখানে পণ্ডিত মশাই কে, ঠিক আছে। তো নীলকমল ঘোষাল, জ্ঞান ভট্টাচার্য, হরচন্দ্র ঠাকুর, শিবচন্দ্র মুখোপাধ্যায়। তো 23 নম্বরে যেটা রয়েছে এটাই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য হবে, ঠিক আছে, ভট্টাচার্য নেই। এবারে কুমার সম্ভব গ্রন্থটি কার লেখা? এটার উত্তর আপনাকে আমি বলে দিলাম একটু আগে যে এটা কৃত্তিবাসের লেখা, বাল্মীকির লেখা, কালিদাসের লেখা না কালীপ্রসন্ন সিংয়ের লেখা। তো এটা আপনারা উত্তর দিতে পারবেন। 24 নম্বরটা কমেন্ট করে জানাবেন, আমি এর সঠিক উত্তর কমেন্টেই বলে দেবো, ঠিক আছে। এরপরে এখানে প্রশ্নটা বলছে জন কেন, এখানে জন হবে নাকি অন্য কোনো হবে? আর না, ঠিকই আছে, জন কেন পড়িতেছে, তো এটাই জল হবে। তাহা আমি নিজেই কিছুমাত্র বুঝিতে পারিলাম না, কোন জিনিস পড়ে লেখকের চোখের জল এসেছিল। তো এখানে জন হবে না, এটা টাইপিংয়ে ভুল হয়েছে, জল হবে। তো এইখানে দেখো উপনিষদ মন্ত্র পড়ে হয়েছিল, মানে কবির চোখ থেকে যে জল পড়েছিল মূল পাঠ দিয়ে আছে, গায়ত্রী মন্ত্র পড়ে না রামায়ণের শ্লোক পড়ে না গীত গোবিন্দের শ্লোক পড়ে। তো এর সঠিক উত্তর কোনটা হবে? আজকের ভিডিও লাস্ট প্রশ্নর উত্তর যদি আপনারা পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই দিতে পারবেন, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র পড়ে কবির চোখে জল এসেছিল।
এবারে কিছু প্রশ্নের উত্তর আপনারাকে কমেন্টে বলা হয়েছে দিবেন। আর যদি আপনারা আমাদের যে অফলাইন বা অনলাইন ক্লাস চলছে সেগুলো নিতে ইচ্ছুক হন বা টিউশন করতে ইচ্ছুক হন, তাহলে এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। এই দুটো নম্বরই আমার, ঠিক আছে? বিশেষ করে নিচেরটাতে কল করবে, কল করা থাকলে উপরেরটাতে হোয়াটসঅ্যাপ করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে? আর একটা কথা বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকেন তাহলে নিশ্চয়ই এর পূর্বের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আপনারা ওটা দেখতে পারেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে আরেকবার। দেখা হবে বা আপনাদের সাথে আরও আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত।